আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, সম্প্রতি একটি ঘটনা, বেনজির এবং আসাদুজ্জামান মিয়া, দুই সাবেক পুলিশ কর্মকর্তা, প্রভাবশালী কর্মকর্তা, তাদের কিছু দুর্নীতির অভিযোগ নিয়ে আহ, গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। একটি বিষয় তো বেনজির আহমেদের ব্যাপারে তদন্ত চলছে এবং দুদক বলছে যে দুর্নীতির আলামত পাওয়া গেছে। আসাদুজ্জামান মিয়ার ব্যাপারটি এখনো দুদক কিছু তদন্ত শুরু করেনি, বলেছে যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু তাদের ব্যাপারেও বেশ প্রচুর সম্পত্তির কিছু তথ্য সাংবাদিকরা তুলে ধরেছে। এ ব্যাপারে হঠাৎ করেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বৈঠক করেছে। বৈঠক করে তারা এই দুই কর্মকর্তার পাশে থাকার অঙ্গীকার করেছে এবং গণমাধ্যমকে সতর্ক করেছে যে তারা যাতে সংবাদ প্রকাশের আগে সতর্ক হয়। তো আজকে পে ফিউজে এবং ডিউজে তারা আবার পাল্টা বিবৃতি দিয়ে বলেছে যে সংবাদ প্রকাশের পর কোন কোন নেতা এবং কোন কোন সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছে তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে তারা মনে করে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। প্রথমে যদি আপনার শেষটা দিয়ে আমি শুরু করি, যে বিএফইউজে আর ডিইউজে বললেন যে পুলিশের যে পুলিশ পুলিশ নিয়ে সংবাদ প্রকাশে আরো সতর্ক থাকার অনুরোধ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, এটাই তারা বলেছে। শুধু তাই না, তারা এও বলেছে যে মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছে কোনো কোনো। আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা যে বিবৃতিটা দিলেন দিতে পারেন, কিন্তু এটা সাধারণত বিবৃতিগুলো আসে কেমনে? এটা কিন্তু বিবৃতি না, এক ধরনের সিদ্ধান্ত কিংবা এক ধরনের আদেশ টাইপের বলা চলে, সফট ভাষায় বললেও। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিবৃতি অ্যাসোসিয়েশন দিতে হলো কেন? যে এটা যা করলে যা হয়, মানে যে কারণে আজকে এগুলা এই বিবৃতি আমাদের দিতে হইলো, সেটা যদি না ঘটাইতো, সেটা যদি না ঘটতো, তাহলে তো এই বিবৃতিটার প্রয়োজন ছিল না। এক নম্বর। দুই নম্বর হলো, আমরা কিন্তু সবসময় আমাদের ছেলেকে বলি, মেয়েকে বলি, ওনারাও আমাদেরকে উপদেশ দেন যে ছেলে মেয়েকে কি বলি, তুমি কিন্তু তোমার পুরা স্কুল বদল করতে পারবে না, তুমি সব ছাত্রের মানসিকতা বদল করতে পারবে না, বরং তোমাকে বদল করতে হবে। তো আপনাদের এই সমস্ত বিবৃতি বাদ দিয়ে আপনাদেরকেও বদল করতে হবে। কেন আপনাদের ব্যাপারে এইসব বিবৃতি আসে? এক নম্বর। দুই নম্বর, আপনারা বলছেন পুলিশকে নিয়ে নো, এটাকে বোঝা যায় যে পুলিশ বাহিনীকে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশে কেউ পুলিশ বাহিনীকে নিয়ে এখনো কিছু বলেনি। ইন্ডিভিজুয়াল কেস, এক হুম। একটা দুর্নীতিবাজ। আমরা যেমন ডক্টর ইউনূসের বেলায় কি দেখছি, নোবেল বিজয়ী ইউনূসকে আমরা শাস্তি দিচ্ছি না বা বিচারের আওতায় আনি না, আমরা এনেছি একজন একজন শ্রমিকদের যারা মজুরি দেয় না, একজন দুর্নীতিবাজ কিংবা একজন অপরাধীকে। একইভাবে একজন দুর্নীতিবাজ নিয়ে আলোচনা হচ্ছে, এখানে পুলিশের কথা আসবে কেন? এবং এই বিবৃতি দিয়ে আমি ইত্তেফাক পত্রিকায় দেখলাম, একই পত্রিকায় একই পাতায় এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই যে বক্তব্য, তার উপরেই আছে ডিআইজি জামিল হাসান এর যেমন যেন আরেকজন ভূস্বামী। এবং রিসোর্ট করতে জমি কিনেছেন ইনি 120 বিঘা, 30 বিঘা জমির বাড়ি, 36 বিঘার উপর গরুর খামার এবং হাট, ঢাকায় 2টি ফ্ল্যাট, 4টি বিলাসবহুল গাড়ি। ইত্তেফাকে ছেপেছে, অন্যান্য পত্রিকা আছে কিনা আমি জানি না, আমি ইত্তেফাক দেখেছি। হোয়াই ডন্ট পুলিশ কেন ইত্তেফাককে চ্যালেঞ্জ করে না? ইট ইজ নট এ কারেক্ট নিউজ। তার মানে কি? দুর্নীতির ক্ষতি এখন এই ব্যক্তির বেরোইছে, এটা পুলিশ বাহিনীর নয়। আবারও বলছি, পুলিশ বাহিনীর নয়। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গোটা পুলিশের অন্তত 80% লোক ভালো, বাট 85% লোক ভালো, বাকি 15% রাম রাজত্ব কায়েম করতেছে। এবং এটা হইলো যাদের নাম আসতেছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এতদিন আমরা কিন্তু মৃত দুর্নীতিবাজ নিয়ে কথা বলতাম। মৃত দুর্নীতিবাজ মানে যারা রিটায়ার্ড কর্মকর্তা, যেমন বেনজির, আজিজ, এরা কিন্তু মৃত দুর্নীতিবাজ। কিন্তু এখন যে নাম পাওয়া যাচ্ছে, রেভিনিউ অফিসের একজন পাওয়া গেছে, তিনি কে? মতিউর রহমান। উনি কিন্তু ভ্যাট কাস্টম এক্সাইজ অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তার মানে তার উপর একটা বিচারের ভার আছে। উনি একজন বিচারক। উনি হয়তো ক্রিমিনাল কেস করেন না, কিন্তু উনি রাষ্ট্রের রাজস্ব কালেকশন করেন। কি পরিমাণ রাজস্ব রাষ্ট্রকে বঞ্চিত করলে ওনার এই পরিমাণ সম্পদ হয়। যিনি নাকি কত পরিমাণ নীতি বিবর্জিত সন্তানকে অস্বীকার করে, বলে সন্তান আমার নয়। এদেরকে কোথায় নিয়ে গেছে? অমানুষ হার মানবে তাদেরকে দেখে, আমি বলে দিচ্ছি। একদম অমানুষ বলতে যা বুঝায়,
সেও হার এবং মানবে। দেখেন রাজ্জাকি ভাই, এই যে মতিউর রহমানের ব্যাপারটাও দেখেন, এখন পর্যন্ত কিন্তু কিন্তু এত বড় ঘটনা, একটা ওই ছাগলের ছবি দিয়ে ইফাত যে প্রকাশ করলো, তারপরে তো বের হয়ে গেল যে মতিউর রহমানের কি পরিমাণ সম্পত্তি, সেটা নিয়ে কিন্তু দেখেন খুব যে জোরে সোরে কোনো উদ্যোগ কোনো কর্তৃপক্ষের সেটা কিন্তু নেই। আমার কাছে মনে হয় কি জানেন, এগুলা আমি অন্য স্টাইলে বলি, মানে যে সমস্ত দুর্নীতিবাজ ধরা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় নো ডাউট যে তারা কোটি কোটি টাকা বিলাচ্ছে, কিন্তু সেই টাকাগুলো খাবে কারা? আমার কাছে মনে হয় এখন বিএনপির আন্দোলন নাই, বিএনপির লোক গ্রেফতার হচ্ছে না, বা আন্দোলন বলতে কিছু নাই, গ্রেফতার বাণিজ্য যেটা সেটাও বোধহয় নাই। তাই আমার কাছে মনে হয় এখন অন্য রাস্তায় গেছে যারা লোড বেয়ারিং দিন সরকারের জন্য, তাদের কিন্তু একটা কামানোর রাস্তা আছে, কোনো ডাউট নাই। আমি আগেও বলছি, এখন দুদকের প্রতিটা কর্মকর্তা কর্মচারী কোটি কোটি টাকার মালিক। তাদেরকে টাকাটা দেয় কি মসজিদের ইমাম সাহেব নাকি মতুর রহমান সাহেব? কারা দিবে? সুতরাং এই এক একটা জিনিস এখন পত্রিকায় আসা মানে হচ্ছে কারো কারো বাণিজ্য হওয়া, যারা বঞ্চিত বা আরো কিন্তু দরকার। তা না হলে আপনি ইদানিং দেখবেন এত পরিমাণ দুর্নীতিবাজদের বিষয় প্রকাশ করা হচ্ছে, তার মানে কি? এটা কি ইন্টেনশনাল নাকি সংবাদপত্রের স্বাধীনতা? যদি সংবাদপত্রের স্বাধীনতাই হয় তাহলে পুলিশ থেকে আবার এই বার্তা আসবে কেন যে সচেতন হবেন, চিন্তা ভাবনা করে দিবেন, মানহানি মামলা হতে পারে, ইত্যাদি ইত্যাদি? তার মানে সংবাদপত্রের স্বাধীনতা না, তাহলে প্রকাশ করতেছে কেন? ব্যারিস্টার সুমন সাহেব যে কথা পার্লামেন্টে বলছে বেনজিরের দুর্নীতি, আজিজের দুর্নীতি, আর বলশিট, সে তো বলছে সেদিন। এগুলো আরো 1 বছর ধরে আলোচনা হচ্ছে। এখন প্রত্যেকটা পেশাজীবী সংগঠন আছে, যদি হ্যাঁ পেশাজীবী হ্যাঁ হ্যাঁ। ঊর্ধ্বতন কারোর দুর্নীতি নিয়ে কথা বলা হয়, আর তারা যদি বিবৃতি দিয়ে বলে যে তাদের ব্যাপারে হুম, সংবাদ প্রকাশ করা যাবে না, তাহলে তো হুম, স্বাধীন সাংবাদিকতা আর থাকে না। সেটাই তো বললাম। এটার মানে হচ্ছে যে আমি স্বাধীন সাংবাদিকতা দিব, এবং দিব না, দুইটা দিক। ওবায়দুল কাদের সাহেব কি বলছেন? গুজব ছড়িয়ে আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্তে লিপ্ত বিএনপি। আরে আই স্যালুট বিএনপি। ওবায়দুল কাদের সাহেব যেটা বলে, আমি আজ যদি একটু পিছনে যাই, আজকে থেকে কিছুদিন আগের কথা বলছি, কি বলছে? র্যাবের উপর স্যাংশন আসছে কার জন্য? বিএনপির জন্য। ভোটারের উপস্থিতি কম হয়েছে কেন? বিএনপির জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়েছে? বিএনপির জন্য। ডলার সংকট সৃষ্টি করে আমদানিতে বাধা সৃষ্টি করছে কে? বিএনপি। পুলিশ হত্যার দায় কার? বিএনপির। মার্চের দেশে দুর্ভিক্ষ আসবে, সেটা দায় বিএনপির। সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ বপন করছে কে? বিএনপি। জঙ্গিবাদ লালন করছে কে? বিএনপি। ব্যর্থ আওয়ামী লীগ 100 ভাগ। আপনি 17 বছর তাহলে কি করেছেন? এখনো বিএনপি করতেছে গুজব ছড়িয়ে আপনাকে কালিমা যুক্ত করতে চায়। তাইলে ইউ মাস্ট হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু বিএনপি, আদারওয়াইজ বুলশিট, ডোন্ট টেল লাই। আপনি এত কিছু যদি বিএনপি করতে পারে, তাহলে বিএনপিকে শুনবেন। বিএনপি কিন্তু জীবিত রাখছেন আপনারা গত 17 বছর যাব, এবং তাকে এমন একটা আমব্রেলা, এমন একটা প্ল্যাটফর্ম বানাই দিচ্ছেন। আজকে বিএনপি একটা সুন্দর পরিকল্পনা নিচ্ছে, যেটা আমি দেখলাম। দুইজনে না বুঝানে একটা না বুঝুক আর না বুঝুক একটা সিদ্ধান্ত নিচ্ছে, গত নির্বাচনে যায় নাই, না যাওয়ার কারণে আওয়ামী লীগ বেকায়দায় করছে। ওই গত নির্বাচনে গেলে আমি নিশ্চিত তাকে 50-60টা সিট দিত, দিয়ে নির্বাচনের বৈধতাটা নিত। যায় নাই তারা। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, আওয়ামী লীগ আজকে বেকায়দায়। এই যে আরেকটা সিদ্ধান্ত বিএনপি নিচ্ছে, যে রদবদল, কমিটিতে রদবদল, কমিটি বিলুপ্ত, অ্যাক্টিভ লোককে প্যাসিভ ফর্মে নিয়ে গেছে, আবার কাউকে কাউকে ডিমোশন দিচ্ছে, সব চুপচাপ বসে রয়েছে। আসলে গত 17 বছরে আওয়ামী লীগ যে কাজটা করে দিচ্ছে, সেটা হলো বিএনপি একটা প্ল্যাটফর্ম, কারণ এটাকে করে দিচ্ছে। এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে, যে যেখান থেকে হঠাৎ করে দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে ডাক দেয়, বিএনপি জাগ্রত হও, সাথে সাথে ইউনাইটেড হয়ে যাবে। ওই জায়গায় নিয়ে গেছে। এবং যেহেতু আমলা এবং সরকার দুটো পক্ষের সাথে লড়াই করতে হয়, বিএনপি কেন সব দলের, তারা এই সরকারের সাথে পারবে না। না পারায় চিন্তা করে চুপচাপ থাকো। দেশের অর্থনৈতিক সংকট এবং ভূ রাজনীতি নিয়ে তিনটা বড় মাপের দেশের সাথে খেলে এই সরকার এখন। চায়না, ভারত এবং আপনার আমেরিকা, ভূ রাজনীতি নিয়ে এই তিনটা দেশের সাথে খেলার কোন যোগ্যতা না লিডারশিপ না ডিপ্লোমেসি কোয়ালিটি আমাদের আছে। সুতরাং দুই জায়গায় ধরাশায়ী সরকার, টাকার জন্য মরিয়া, ক্ষমতায় থাকার জন্য মরিয়া, আবার ভূ রাজনীতির ক্ষেত্রে নিজেকে মনে করে দামি। তিনটা জিনিস মিলে এই সংকট কাটানো হবে তার জন্য ভয়াবহ কঠিন। এবং সেটা হয়তো বিএনপি আজ করতে পেরেছে, যে সরকার আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে সরকারের পৃথিবী। সে কারণে হয়তো চিন্তা ভাবনা করতেছে যে কিপ সাইলেন্ট, শক্তি সঞ্চয় করে রাখো। সুতরাং যে কোনো ফর্মে যদি এই সরকার ক্ষমতায় থাকার বিন্দু মাত্র ইয়ে নির্বাচন, যেটাকে বলি আমরা নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলেই বিএনপি ক্ষমতায় যাবে। এটা একেবারে নিশ্চিত হয়ে গেছে, সুতরাং সেটা তো দিবে না।
তাহলে এনার্জি লস করে লাভ কি? আবার উল্টা দিকটা আমরা আসি, কেন এদেরকে কিছু বলতেছে না এই দুর্নীতিবাজদেরকে? আপনি দেখেন লক্ষ্য করে যে কাদের সাহেব গতকাল এটাও বলছে স্বাধীন দুদক, স্বাধীন বিচার ব্যবস্থা এই দেশে আছে, সুতরাং এই দুর্নীতিবাজদের বিচার হবেই, এটা বলছেন। তাহলে আপনি বলেন, বেনজির আজিজ সম্পর্কে কোনো কথা বলছে না দুদক এখনো, মতিউর রহমান সাহেব সম্পর্কে কোনো কথা বলতেছে না এখনো, এবং ডিআইজি জামিল হাসান সম্পর্কে কোনো কথা বলছে না এখনো দুদক। তারপরে বলতে হবে দুদক স্বাধীন। এই যদি স্বাধীনের চেহারা হয়, তাহলে অন্যান্য সেক্টর গুলোকে নিয়ে আমরা একই চিন্তা করতে পারি। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেবের ভাষায় অবশ্যই তারা স্বাধীন। এটা কি? যার যা মন চায় তাই করো, সেই স্বাধীনতা তো তোমাদের দেওয়া হয়েছে। না হলে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে না পরশু বললেন যে বেনজির আহমেদ সাহেবের যে দুর্নীতি, সেটা কিন্তু এখনো মোটামুটি বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বেনজির সাহেব জবাব না দেন। আপনি বলা যাবে না, পত্রিকায় ছাপলো, এত কিছু হইলো, বলা যাবে না। আবার কলকাতায় আনার হত্যা হইলো, আমি ঢাকায় বসে বলে দিলাম, অন্য কোনো দেশের কেউ জড়িত না, এটা বাংলাদেশের বাংলাদেশিরা জড়িত। এটা ভাই কিভাবে বললাম, যদি ওটা আমি বলতে না পারি? দ্বিতীয় কথা হইলে আমাদের সন্তান যদি কেউ মাদক সেবী হয়, কিংবা আমাদের সন্তান যদি কেউ কিশোর গ্যাংয়ের মেম্বার হয়, তাহলে বলা হয় বাপ মায়ের মনিটরিং করা উচিত, কোথায় যায় সন্তান কি করে। বাপ মা মনিটরিং করবে কিভাবে? বাচ্চারা কি বা শিশুরা কিশোররা ঘরের থেকে মাদক নিয়ে বাইরে বেরোয়, কিংবা তারা বাসা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে বাইরে যায়? নো, বাইরে থেকে কিশোর গ্যাং হয়ে বাসায় ঢোকে, বাইরে থেকে মাদক নিয়ে বাসায় ঢোকে। এই যদি হয় এবং সেটা যায় যদি আমাকে নিতে হয় গার্জিয়ান হিসাবে, তাহলে আপনাদের রাজনৈতিক সন্তান বেনজির, যিনি 2007-10 সালে পাসপোর্ট করলেন কি নামে? একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার, এবং পুলিশ পরিচয় না দিয়ে। আপনার রাজনৈতিক সন্তান এবং ডিপার্টমেন্টটা আপনার, আপনি কেন জানবেন না যে বেনজির সাহেব পাসপোর্টটা কিভাবে করলো? আমার সন্তানের আমার জানতে হবে, আপনাদের রাজনৈতিক সন্তানেরটা আপনারা কেন জানবেন না? অফকোর্স আপনাকে জানতে হবে। আসলে বিষয়টা ঘুরে গেছে, আগেও বলছি এখনো বলছি, বাংলাদেশে এখন জনগণ রাজনীতিবিদ হচ্ছে ক্ষমতাসীনদের জন্য, জনগণ মাত্র 17 লক্ষ। সেই 17 লক্ষ কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, এরা হইলেই সরকারের জনগণ। এবং এদের সুযোগ সুবিধা বলতে যা বোঝায়, কারণ জনগণের সুযোগ সুবিধা দিতে হয়, এদের সুযোগ সুবিধা বলতে যা বোঝায় তাই দিচ্ছে, এবং তারা ক্ষমতায় থাকতেছে। অর্থাৎ সরকার এবং প্রশাসন একে অপরের পরিপূরক এবং একে অপরের সহায়ক। পাশাপাশি আপনি দেখবেন বেনজিরের দুর্নীতি নিয়ে, আজিজের দুর্নীতি নিয়ে এক সময় বলে এটা যার যার দায় তার, এটা দায়, এটার বিচার আরবিতে হবে, এটার বিচার দুর্নীতি হচ্ছে কিনা তার তার দায়, সাফাই গায়। আপনি তো সাফাই গাচ্ছেন কেন? স্বাধীন দুদক রিপোর্ট দিবে, স্বাধীন বিচার করবে। আপনারা যেভাবে তাদেরকে ডিফেন্স দেয় মন্ত্রীরা, তাতে মনে হয় কি জানেন, রাজনৈতিক নেতা যখন বন্দী হয় সত্যিকার অপরাধ করে, তারপরে কিন্তু কর্মীরা মাঠে স্লোগান দেয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করো, প্রত্যাহার করো। আমি এখন আমার কাছে সেরকমই মনে হয় যে এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা ক্ষমতাসীনদের নেতা, এবং তারা আজকে বেকায়দায় করছে, বাইরে থেকে আজকে যারা ক্ষমতা আছেন তারা তাদের পক্ষে সাফাই যাচ্ছেন। মনে হচ্ছে ওরা রাজনীতিবিদ, এবং কর্মী। সেই জায়গাটায় দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে। জাতির জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কি থাকতে পারে? এটাকে বলে। আরেকটা কথা বলি, দুর্নীতি গুজব যখন ছড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে, যেটা ওবায়দুল কাদের সাহেব বললেন বিএনপিরা ছড়ায় কেন, আপনাদের কর্মীরা কোথায়, আপনাদের নেতা কর্মীরা কোথায়? ইউটিউব চ্যানেল নাই, বিনা পয়সায় অ্যাকাউন্ট খোলা যায়, সেখানে চ্যানেলটা খুলে কেন বলেন আওয়ামী লীগের লোকেরা বেনজির দুর্নীতিবাজ নয়, আজিজ দুর্নীতিবাজ নয়, মতিউর রহমান দুর্নীতিবাজ নয়? কেন বলে না? সমস্যাটা কোথায়? সোশ্যাল মিডিয়া তো ওপেন, এত লোক মিথ্যা কথা বলতেছে, ওই সত্য কথাগুলো বলে। মাই চ্যালেঞ্জ, পারবে না, বিকজ ভিতর থেকে পারবে না। এটাকে বলে মোরাল কারেজ, বলতে যা বোঝায় তা নয়। দুই, বাংলাদেশে কারো রাজনীতি নাই, সবচেয়ে বড় কথা ক্ষমতাসীনদের রাজনীতি নাই। আপনি কোথায় জনসভা করেন না? 2 মাস ব্যাপক প্রস্তুতি নিয়ে জনসভা করেন, 50,000 লোক হবে না তোমার ক্ষমতাসীন দলে, যারা নাকি বলে পৃথিবীর সবচেয়ে বেশি গণতান্ত্রিক অধিকার দিয়ে দলটাকে 3 ভাগ করে নির্বাচন করার পর বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল। আমি আবারও চ্যালেঞ্জ করছি, জনসভা করে দেখান দফায় দফায়। কারণ সব লোক যখন আপনাদের 18 কোটি লোকের মধ্যে 50,000 লোক 1 লাখ কোনো লোকই না, দেখান, জনসভা করেন, খালি ঘরে বসে বিবৃতি দেন আর বিএনপির বিরুদ্ধে কথা বলেন। স্টিল বিএনপি কে আপনারা এত ভয় পাচ্ছেন, কারণটা কি? আরেকটা কথা, প্রশাসনকে এমন জায়গায় নিয়ে গেছে এই সরকার যে প্রশাসন সবসময় আওয়ামী লীগের পক্ষে। তাতে আমার একটা প্রশ্ন জাগছে, প্রশাসন আসলে কার কথা শুনে? যখন বিএনপি ক্ষমতায় থাকে তখনও প্রশাসন আওয়ামী লীগের সাথে সাপোর্ট করে, যেটা 96 সালে আমরা দেখছি যে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে যখন নাইমা আসলো সমস্ত আমলারা,
তখন বিএনপি ক্ষমতায়, আবার এখন আওয়ামী লীগ ক্ষমতায়, একই প্রশাসন এই বিএনপি কে তারাইয়া উঠাই দিতেছে, পিটাইয়া উঠাই দিতেছে। তাহলে প্রশাসন কি আসলে আওয়ামী লীগ সরকারের কথায় চলে নাকি অন্য কিছু? এটা আমার কাছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এখন দুর্নীতি যেভাবে ব্যাপকভাবে পত্রিকা আসতেছে এবং আমরা আলোচনা করতেছি, তার মানে কি? আমরা কি এই দুর্নীতির আলোচনা নিয়ে ব্যস্ত থাকবো, নেপথ্যে কি অন্য কিছু আছে? প্রশ্ন আমার খুব সন্দেহ হয়, কারণ এত ব্যাপকভাবে দুর্নীতি নিয়ে আমরা কথা বলার সুযোগ পাই নাই, কিংবা পত্রিকায় এত ব্যাপকভাবে আসেনি। যাই হোক, আমরা এখন যেটা ভাবছি সেটা হলো এই, যে যারা আজকে দুর্নীতিবাজ তাদেরকে আমার মনে হয় রাজনীতিবিদ, এবং তাদেরকে যারা শেল্টার দেয় দেয় বা তাদের পক্ষে বিবৃতি দেয়, মনে হয় তারা হলো তাদের কর্মী। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয়, বিশেষ করে বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার পক্ষে যেভাবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছে, এবং তার বিপরীতে বিএফইজেড ইউজেড নেতারা যে বিবৃতি দিয়েছেন, পাল্টাপাল্টি পরিস্থিতি কোন প্রেক্ষাপটে, তার রাজনৈতিক প্রেক্ষাপট কি, সব বিষয়ে বিস্তারিত তুলে ধরলেন আবু হেনা রাজ্জাকী। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।